বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো। আমি আখি আক্তার, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে। যৌক্তিক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা ইউরোপের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটলই সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বিধেয়ক আলোচনা করতে গিয়ে কোনো সঙ্গীয় পদের জাতি এবং সহজাতির মধ্যে পার্থক্য সূচক নির্ণয় করতে গিয়ে যৌক্তিক সংজ্ঞার কথা বলেছেন। পরবর্তীতে আধুনিক ও সমকালীন যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন আইএম কপি, এমআর কোহেন, ইনেগেল, ডব্লিউএইচ জোসেফ, জন হর্সপার্স প্রমুখ যুক্তিবিদ্যা এবং তারা যৌক্তিক সংজ্ঞা নিয়ে চিন্তার ধারণাগত বিশ্লেষণ এবং এর অগ্রগতি ও বিকাশ সাধন করে। যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ ডেফিনিশন। যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ ডেফিনিশন শব্দটি ল্যাটিন ডেফিনিশিও শব্দ থেকে এসেছে। এই ডেফিনিশিও শব্দের অর্থ হলো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা। কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা অর্থই হলো ডেফিনিশন। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে যৌক্তিক সংজ্ঞাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল বলেছেন যৌক্তিক সংজ্ঞা হলো কোনো বৈজ্ঞানিক আলোচনার আদি এবং অন্ত। বৈজ্ঞানিক গবেষণার শুরুতে একটি কার্যকরী সংজ্ঞা দিতে হয় এবং বৈজ্ঞানিক গবেষণার শেষেও সেই বিষয়টাকে একটি গুরুত্বপূর্ণ কার্যকরী সংজ্ঞা দিয়ে শেষ করতে হয়। যৌক্তিক সংজ্ঞাকে অ্যারিস্টটল বিজ্ঞানের প্রথম এবং শেষ ধাপ হিসেবে মর্যাদা দান করেছেন। যুক্তিবিদ ওয়েলটন বলেছেন যৌক্তিক সংজ্ঞা হলো কোনো একটি পদের পূর্ণ জাতর্থের সুস্পষ্ট বিবৃতি এবং যুক্তিবিদ ল্যাটার ম্যাকবেথ বলেন একটি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের জাতর্থের বিশ্লেষণ, অথবা আধুনিক ভাষায় বলা যায় কোনো পদের জাতর্থের সুস্পষ্ট বিবৃতিকেই যৌক্তিক সংজ্ঞা বলে। ল্যাটার মতে একটি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে একটি সঙ্গীয় বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যেরই বিবৃতি। যুক্তিবিদ ফাউলার বলেন একটি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে একটি পদের একটি জাতর্থের বিশ্লেষণ। এটি সবসময় এই যৌক্তিক সংজ্ঞা সবসময় একটি যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা যায় এবং যার সঙ্গীয় পদটি উদ্দেশ্য এবং বিশ্লেষক পদটি বিধেয় গঠন করে। তাহলে ইতিমধ্যে আমরা দেখলাম যৌক্তিক সংজ্ঞা নিয়ে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, কিন্তু তাদের যে মূল যে সারমর্ম সবারই কথায় যেটা ফুটে আসছে সেটা হলো যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদের জাতর্থের সুস্পষ্ট বিবৃতি। এখানে আমি একটা ছক এঁকেছি। সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞায় আমরা কি পাই? এটার ইংরেজি প্রতিশব্দ ডেফিনিশন। শব্দটি ল্যাটিন ডেফিনিশিও শব্দ থেকে এসেছে। এই ডেফিনিশিও শব্দের অর্থ ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা এবং বিভিন্ন যুক্তিবিদদের সংজ্ঞায় ফুটে আসছে যৌক্তিক সংজ্ঞা হলো জাতর্থের পূর্ণ বিবৃতি, জাতর্থ, এবং যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদ সংক্রান্ত প্রক্রিয়া। যৌক্তিক সংজ্ঞা শ্রেণীবাচক পদের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের ক্ষেত্রে আমরা যৌক্তিক সংজ্ঞা ব্যবহার করতে পারি না এবং যৌক্তিক সংজ্ঞা সমীকরণের নির্দেশনা দান করে। যৌক্তিক সংজ্ঞা বিবৃতিটা যেটা প্রকাশ করছে জাতর্থের পূর্ণ বিবৃতি, এই বিবৃতি স্পষ্ট হতে হবে এবং এটা হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাহলে আমরা কিছু শব্দ এখানে পেলাম আমরা যৌক্তিক সংজ্ঞার সাথে সম্পর্কিত পদ এবং পদের সাথে সম্পর্কিত হলো জাতর্থ। আমরা পেলাম শ্রেণীবাচক শব্দ, পেলাম সমীকরণের নির্দেশনা। তাহলে এগুলো আগে আমরা বিশ্লেষণ করি, তারপর আমরা যৌক্তিক সংজ্ঞার পরবর্তী দিকে অগ্রসর হব। তোমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ে পড়েছো পদ কাকে বলে। তারপর আমরা একটু মিলিয়ে নিই। পদ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে আমরা পদ বলতে পারি। উদ্দেশ্য এবং কোন বিধেয়কে আমরা পদ বলি।
যেরকম আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো পদ এবং হয় হলো সংযোজক। এরপরে আমরা দেখলাম যৌক্তিক সংজ্ঞার মধ্যে চলে আসে জাতর্থ। জাতর্থ কাকে বলে? জাতর্থ 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 হলো কোনো পদের সেই অপরিহার্য গুণাবলী, যে গুণাবলী ছাড়া আমরা ওই পদটাকে ওই পদ হিসেবে চিহ্নিত করতে পারি না। যেরকম আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ পদের জাতর্থ হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এই দুইটা হলো মানুষ পদের জাতর্থ, যেটা ছাড়া মানুষ পদকে আমরা মানুষ পদ হিসেবে চিহ্নিত করতে পারবো না। এবং এই জাতর্থ কিভাবে গঠিত হয়? জাতর্থ গঠিত হয় তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ দ্বারা। কোনো পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ নির্ণয় করা হলেই আমরা সেই পদের জাতর্থ উল্লেখ করা হয়ে যায়। আসন্নতম জাতি কাকে বলে? আসন্নতম জাতি হলো কোনো জীবের নিকটতম জাতিকে আসন্নতম জাতি বলে। যেরকম মানুষ পদের আসন্নতম জাতি হলো জীব, মানুষের সব থেকে নিকটতম জাতিটা হলো জীব, এখানে মানুষ পদের আসন্নতম জাতি হলো জীব। এবং বিভেদক লক্ষণ, বিভেদক লক্ষণ হলো কোনো সমজাতীয় উপজাতিকে, একটি উপজাতিকে তার সমজাতীয় অনন্য উপজাতি থেকে যে গুণ দ্বারা বা যে লক্ষণ দ্বারা আমরা পৃথক করি, সেই লক্ষণ বা গুণটাই হলো বিভেদক লক্ষণ। মানুষকে যখন আমরা সমজাতি অনন্য উপজাতি থেকে পৃথক করি বুদ্ধিবৃত্তি দ্বারা, তখন এই বুদ্ধিবৃত্তিই হলো মানুষ পদের বিভেদক লক্ষণ। বা একটা ত্রিভুজকে যখন আমরা তার 3 বাহু দ্বারা অন্যান্য সমতল ক্ষেত্র থেকে পৃথক করি, এই 3 বাহুটাই হলো বিভেদক লক্ষণ। এবং ত্রিভুজের আসন্নতম জাতি হলো সমতল ক্ষেত্র। তাহলে ত্রিভুজ পদের সংজ্ঞা হলো ত্রিভুজ হয় 3 বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। এবার আমরা দেখি সংজ্ঞায় আমরা আর কি পেয়েছি। সংজ্ঞায় আমরা বলেছি যে সমীকরণের নির্দেশনা দান করে। সংজ্ঞা হলো একটি সমীকরণের নির্দেশনা দান করে। সমীকরণ আমরা এদিকে তাকাই, পদ, পদ সমান সমান সঙ্গীয় পদ যোগ সংজ্ঞার্থ পদ। তার মানে আমরা যদি এখানে মানুষ পদের সংজ্ঞা দেই, তাহলে মানুষ পদ মানুষ সঙ্গীয় পদ এবং হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো সংজ্ঞার্থ পদ। সংজ্ঞা সবসময় সমীকরণের নির্দেশনা দান করবে, যার সংজ্ঞার্থ পদ এবং সঙ্গীয় পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে এবং বিনিময়যোগ্য হবে। এরপরে আমরা দেখলাম সংজ্ঞার ক্ষেত্রে চলে আসছে শ্রেণীবাচক পদ। আমরা মানুষ পদের সংজ্ঞা দিতে পারলেও আমরা রহিম, করিম, জামাল, কামাল, ঢাকা এগুলোর সংজ্ঞা দিতে পারি না, কারণ এগুলো হলো বস্তুবাচক পদ। তার মানে দেখা যাচ্ছে যে সংজ্ঞা সবসময় পদ সংখ্যা ক্ষেত্রে আমরা শ্রেণীবাচক পদের সংজ্ঞা দিতে পারলেও আমরা ব্যক্তি বা বস্তুবাচক পদের সংজ্ঞা দিতে পারি না। ব্যক্তি বা বস্তুবাচক পদের ক্ষেত্রে তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না বিধায় কেবলমাত্র শ্রেণীবাচক পদেরই আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় বিধায় আমরা শ্রেণীবাচক পদের সংজ্ঞা দিতে পারি। এরপরে দেখেছি যে সংজ্ঞা হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এরিস্টটলের সংজ্ঞা ধরেই যদি আমরা সূত্র ধরেই যদি বলি, তাহলে আমরা দেখতে পাই এরিস্টটল তার সংজ্ঞায় বলেছেন যে যৌক্তিক সংজ্ঞা হলো বিজ্ঞানের আদি ও অন্ত। বিজ্ঞানের প্রত্যেকটা পর্যায়ে যৌক্তিক সংজ্ঞা ছাড়া আলোচনা করা যায় না। যে কোনো গবেষণার শুরুতে যে বিষয়টা নিয়ে গবেষণা করা হবে সে বিষয়ের একটি কার্যকারী সংজ্ঞা দিতে হয়। তাহলে এর মাধ্যমে আমাদের সামনে ফুটে আসলো যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। যৌক্তিক সংজ্ঞা আমরা আরেকবার একটু রিভিউ করে নেই। সংজ্ঞা ইংরেজি প্রতিশব্দ ডেফিনেশন শব্দটি ল্যাটিন ডেফিনিশিও শব্দ থেকে আসছে, যার অর্থ ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্য চিহ্নিত করা। বিভিন্ন যুক্তিবিদ যৌক্তিক সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে বলেছেন যে কোনো পদের পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা। তাহলে চলে আসছে পদ। পদ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে আমরা পদ বলি। জাতর্থ, জাতর্থ হলো কোনো পদের সেই অপরিহার্য গুণাবলী যে গুণাবলী ছাড়া আমরা ওই পদটাকে ওই পদ হিসাবে চিহ্নিত করতে পারি না, এবং জাতর্থ গঠিত হয় তার আসন্নতম জাতি ও এরপরে চলে আসছে সংজ্ঞা সমীকরণের নির্দেশনা দান করে। সমীকরণের নির্দেশনা দান করে তার মানে সংজ্ঞায়
পদ সংজ্ঞা সমান সমান সঙ্গীয় যোগ সংজ্ঞার্থ পদ থাকবে, সঙ্গীয় যোগ সংজ্ঞার্থ পদে থাকবে। তাহলে আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দিই তাহলে এখানে চলে আসবে সঙ্গীয় এবং সংজ্ঞার্থ পদের পরিধি সবসময় সমান থাকবে এবং এটা বিনিময়যোগ্য হবে। এটা হবে সংজ্ঞা। সঙ্গীয় এবং সংজ্ঞার্থ পদের পরিধি সবসময় সমান হবে। তাহলে সঙ্গীয় পদ এবং সংজ্ঞার্থ পদ কাকে বলে? সঙ্গীয় পদ, সঙ্গীয় পদ হলো যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গীয় পদ বলে। ত্রিভুজ পদে যখন আমরা সংজ্ঞা দিব এখানে ত্রিভুজ হবে সঙ্গীয় পদ, আর সংজ্ঞার্থ পদ সংজ্ঞায় যা বলা হয় তাই হলো সংজ্ঞার্থ পদ। মানুষ পদের যখন আমরা সংজ্ঞা দিই তখন মানুষ হলো সঙ্গীয় পদ, এবং যখন বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই যে হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো সংজ্ঞার্থ পদ। তাহলে এই যে আমরা এই ছকটার দিকে একটু তাকাই, জাতর্থ গঠিত হয় তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ দ্বারা। জাতর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ দ্বারা। আসন্নতম জাতি, আসন্নতম জাতি হলো কোনো পদের কোনো পদের সব থেকে নিকটতম জাতিকে আমরা আসন্নতম জাতি বলি। আর বিভেদক লক্ষণ হলো কোন একটি উপজাতিকে তার সমজাতি অন্যান্য উপজাতি থেকে পৃথক করি যে গুণ দ্বারা সেই গুণকে আমরা বিভেদক লক্ষণ বলি। আমরা চলে এসেছি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা নিয়ে। যুক্তিবিদ আরভিং মার্মার কপি তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে যৌক্তিক সংজ্ঞাকে গুরুত্ব তাৎপর্য ফুটিয়ে তোলার জন্য যৌক্তিক সংজ্ঞার 5টি উদ্দেশ্যের কথা বলেছে। যৌক্তিক সংজ্ঞা শব্দের সঞ্চয় বৃদ্ধি করে। আরভিং মার্মার কপির মতে যৌক্তিক সংজ্ঞা হলো শব্দের সঞ্চয় বৃদ্ধি করে। ভাষা হলো একটি জটিল প্রক্রিয়া এবং ভাষা আমরা অর্জন করি অনুধাবন ও পর্যবেক্ষণের মাধ্যমে। কিন্তু আমরা যখন একটা পদের সংজ্ঞা দেই তখন সেই পদেরকে আমরা আরেকটু স্পষ্ট করি। এই যে একটি পদের সংজ্ঞা দিতে গিয়ে সেই পদটাকে যখন আমরা সুনির্দিষ্ট করি, সুস্পষ্ট করি, তখন আমরা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হই। এভাবে যৌক্তিক সংজ্ঞা আমাদের শব্দের সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করে। কপের মতে যৌক্তিক সংজ্ঞা শব্দের মধ্যকার দ্ব্যর্থকতা অপসারণ করতে সাহায্য করে। শব্দের মধ্যে যদি দ্ব্যর্থকতা থাকে তাহলে যে উদ্দেশ্যে শব্দটা ব্যবহৃত হয় সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়, সেই উদ্দেশ্যতে ভ্রান্তি বা ভুল দেখা যায়। আমরা এখানে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দ্ব্যর্থকতা কিভাবে যৌক্তিক সংজ্ঞা অপসারণ করে। সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ, রহিমা হয় অশিক্ষিত, সুতরাং রহিমা হয় অন্ধ। প্রধান আশ্রয়বাক্যে বলা হয়েছে সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ। এখানে অন্ধ অর্থ জ্ঞান না থাকা। দ্বিতীয় আশ্রয়বাক্যে অপ্রধান আশ্রয়বাক্যে আমরা দেখি রহিমা হয় অশিক্ষিত, সুতরাং রহিমা হয় অন্ধ। এখানে আমাদের মধ্যপদ হলো অন্ধ, মধ্যপদ অশিক্ষিত। এখানে আমাদের যুক্তি দোষ ঘটেছে, শব্দের দ্ব্যর্থকতা হয়েছে অন্ধ, অন্ধ শব্দটাতে অন্ধ। প্রধান আশ্রয়বাক্যে অন্ধ ব্যবহৃত হয়েছে জ্ঞান না থাকা অর্থে, এবং সিদ্ধান্তে অন্ধ ব্যবহৃত হয়েছে চোখে না দেখা অর্থে। আমরা যদি যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো পদকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা সে পদের দ্ব্যর্থকতা দূর করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা ভাষা ব্যবহার করতে গিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করি। এই একটা শব্দের অনেক সময় দেখা যায় ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে। অনেকেই আমরা সে ভিন্ন ভিন্ন অর্থ না আমাদের জানা না থাকতে পারে। এর ফলে এক ধরনের ভ্রান্তি বা দ্ব্যর্থকতার সৃষ্টি হয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে এই দ্ব্যর্থকতা অপসারণ করা সম্ভব হয়। কপের মতে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা শব্দের তাত্ত্বিক ব্যাখ্যায়ন করতে পারি। কোনো পদে যখন আমরা সংজ্ঞা দেই, সংজ্ঞাকে বলেছি আমরা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাহলে একজন বৈজ্ঞানিক গবেষক কোনো একটা পদকে যখন সংজ্ঞায়িত করেন তখন তাত্ত্বিক দিককে সুস্পষ্ট করে তোলেন, বৈজ্ঞানিকভাবে সেই পদটাকে গ্রহণযোগ্য ব্যবহারযোগ্য করে তোলেন।
একজন বৈজ্ঞানিক যখন অ্যাসিড পদটি ব্যবহার করেন, অ্যাসিড শব্দটি ব্যবহার করেন, তখন অ্যাসিড দিয়ে আমরা কি করি, এটার কার্যকারিতা কি, এটার প্রভাবে কি হয়, এই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে। তাহলে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা কোনো শব্দের তাত্ত্বিক ব্যাখ্যায়ন করতে পারি। কপের মতে যৌক্তিক সংজ্ঞা আমাদের অপরের মনোভাবকে প্রভাবিত করতে সাহায্য করে। কিভাবে যৌক্তিক সংজ্ঞা অপরের মনোভাবকে প্রভাবিত করে? আমাদের অনেকের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বদ্ধমূল ধারণা থাকতে পারে। একমাত্র যৌক্তিক সংজ্ঞায়নের মাধ্যমে আমরা মানুষের সেই বদ্ধমূল ধারণাকে থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারি, ভুল ধারণা থেকে তাকে একটি সুস্পষ্ট ধারণা দিতে পারি। যখনই তার ভুল ধারণাটা ভেঙে যায়, তখনই যৌক্তিক সংজ্ঞা এই ভুল ধারণা ভাঙার মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা অপরের মনোভাবকে প্রভাবিত করতে সাহায্য করে। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা আলোচনা করতে গিয়ে সংজ্ঞার প্রাসঙ্গিকতার 5টা দিক চলে আসছে। 1 নম্বর হলো যৌক্তিক সংজ্ঞা শব্দের সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করে। যৌক্তিক সংজ্ঞা শব্দের মধ্যকার ব্যর্থকতা অপসারণ করে। যৌক্তিক সংজ্ঞা শব্দের অস্পষ্টতা দূরীকরণে সাহায্য করে। যৌক্তিক সংজ্ঞা শব্দের তাত্ত্বিক ব্যাখ্যায়নে সাহায্য করে। যৌক্তিক সংজ্ঞা অপরের মনোভাবকে প্রভাবিত করে। আমরা যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নিয়ে এখন আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা এবং প্রাসঙ্গিকতা আলোচনা করতে গিয়ে দেখা যায় যৌক্তিক সংজ্ঞার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য উঠে আসে। যৌক্তিক সংজ্ঞা হলো সমগ্র জাতর্থের পূর্ণ বিবৃতি। সমগ্র জাতর্থের পূর্ণ বিবৃতি তার মানে আমরা যখন কোনো পদের সংজ্ঞা দেব, তখন আমরা সে পদের সমগ্র জাতর্থ উল্লেখ করব। আমরা সেই পদের আংশিক জাতর্থ উল্লেখ করব না, আবার অতিরিক্ত জাতর্থও উল্লেখ করব না। প্লেটো যখন মানুষ পদের সংজ্ঞা দিয়েছেন, তখন প্লেটো বলেছেন যে মানুষ হলো পালকবিহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী। এখানে পালকবিহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী, এই যে পালকবিহীন এবং দ্বিপদ বিশিষ্ট হলো অতিরিক্ত গুণ। এখানে মানুষ পদের সমগ্র জাতর্থ ফুটে আসেনি। মানুষ পদের সমগ্র জাতর্থ হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। যখন আমরা মানুষ পদের এভাবে সংজ্ঞা দিব যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, তখন আমরা মানুষ পদের পূর্ণ জাতর্থ উল্লেখ করে মানুষ পদের সংজ্ঞা দিয়েছি। কারণ জাতর্থ হলো আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ নির্ণয় করা, এবং মানুষ পদের আসন্নতম জাতি হলো জীব এবং বিভেদক লক্ষণ হলো বুদ্ধিবৃত্তি। আর প্লেটোর সংজ্ঞায় চলে আসছে বর্ণনা। প্লেটোর সংজ্ঞাকে আমরা সংজ্ঞা বলতে পারবো না। মানুষ হলো পালকহীন দ্বিপদ বিশিষ্ট জীব। এখানে মানে মানুষ পদের আংশিক জাতর্থ প্রকাশ পেয়েছে, পূর্ণ জাতর্থ প্রকাশ পায়নি। দ্বিতীয়ত আমরা দেখি যে যৌক্তিক সংজ্ঞা হলো জাতর্থের পরিপূর্ণ বিবৃতি। জাতর্থের পরিপূর্ণ বিবৃতি স্পষ্ট হতে হবে। সংজ্ঞার মূল উদ্দেশ্যই হলো পদকে স্পষ্ট করা। এখন সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা জাতর্থের পরিপূর্ণ বিবৃতিকে স্পষ্ট করতে না পারি, তাহলে সেটা যৌক্তিক সংজ্ঞা হবে না। তা মানুষ পদে যখন আমরা সংজ্ঞা দিব, তখন আমরা বলবো মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা না বলে যখন আমরা বলি যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারশীল জীব, তখন এখানে অতিরিক্ত অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে। এখানে পূর্ণ জাতর্থের পরিপূর্ণ বিবৃতি স্পষ্ট হয়নি। কারণ এই যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারশীল জীব, এই বিচারশীলতাটাই হলো মানুষ পদের যে জাতর্থ বুদ্ধিবৃত্তি থেকে এসেছে। এবার আমরা দেখি যে সংজ্ঞা হলো সব সময় পদ সংক্রান্ত প্রক্রিয়া। আমরা কোনো পদের সংজ্ঞা দিতে পারলেও আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সংজ্ঞা দিতে পারি না। আমরা আবার বলছি, যৌক্তিক সংজ্ঞা হলো পদ সংক্রান্ত প্রক্রিয়া। একটা যুক্তিবাক্য উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় দ্বারা গঠিত। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো পদ, হয় হলো সংযোজক। তাহলে মানুষ ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ পদের আমরা সংজ্ঞা দিতে পারলেও হয় শব্দর আমরা সংজ্ঞা দিতে পারি না। কেবল শ্রেণীবাচক পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা প্রযোজ্য। আমরা শুধুমাত্র শ্রেণীবাচক পদে সংজ্ঞা দিতে পারি, আমরা ব্যক্তি বা বস্তুবাচক পদে সংজ্ঞা দিতে পারি না। এবং সর্বশেষে দেখা যাচ্ছে যে যৌক্তিক সংজ্ঞা হলো একটি সমীকরণের নির্দেশনা দান করে। গণিত করতে গিয়ে আমরা যেটা দেখি, সমীকরণ 4 = 2 + 2, এটা হলো একটা সমীকরণ। ঠিক একইভাবে যৌক্তিক সংজ্ঞাতেই আমরা সমীকরণের নির্দেশনা দান করি।
যৌক্তিক সংজ্ঞা সমান সমান সঙ্গীয় পদ যোগ সংজ্ঞার্থক পদ। এই সঙ্গীয় এবং সংজ্ঞার্থক পদ পরস্পর বিনিময়যোগ্য হবে। এর বাক্যার্থ কমও হওয়া যাবে না, আবার বেশিও হওয়া যাবে না। এখানে আমরা একটা ছকের দিকে তাকাই। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে সকল হলো বাক্যার্থ, মানুষ হলো সঙ্গীয় পদ, হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো সংজ্ঞার্থ পদ। আবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এখানে সকল আবার হয়ে গেল বাক্যার্থ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সঙ্গীয় পদ এবং মানুষ হলো সংজ্ঞার্থ পদ। তাহলে যেটা দেখা যাচ্ছে, সঙ্গীয় এবং সংজ্ঞার্থ পদ সবসময় বিনিময়যোগ্য হবে এবং এদের পরিধি বা বাক্যার্থ সবসময় সমান হবে, কমও হবে না, বেশিও। যদি আমরা এটা করি তাহলে সংজ্ঞায় যুক্তি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে ক্লাসটাকে আমরা আবার শুরু থেকে একটু বলছি। আমরা আজকে বললাম যৌক্তিক সংজ্ঞা নিয়ে। আমরা আজকে বললাম যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ ডেফিনেশন, শব্দটি ল্যাটিন ডেফিনিশিও শব্দ থেকে এসেছে। এই ডেফিনিশিও শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা। বিভিন্ন যুক্তিবিদের সঙ্গে ফুটে আসছে যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের পূর্ণজাত অর্থের সুস্পষ্ট বিবৃতি। পদ গঠিত হয় কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় দ্বারা। আর যুক্তিবাক্য কাকে বলে? যুক্তিবাক্য হলো উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়কে আমরা যুক্তিবাক্য বলি। জাতর্থ, জাতর্থ হলো কোনো পদের আসন্নতম জাতীয় বিবর্ধক লক্ষণ উল্লেখ করা হলেই তার জাতর্থ নির্ণয় করা যায়। জাতর্থ হলো কোনো পদের সেই অপরিহার্য গুণাবলী যে গুণাবলী ছাড়া আমরা সে পদটাকে সে পদ হিসাবে চিহ্নিত করতে পারি না। আসন্নতম জাতি কাকে বলে? আসন্নতম জাতি, আসন্নতম জাতি হলো কোনো জাতির সব থেকে নিকটতম, কোনো উপজাতির সব থেকে নিকটতম জাতিটাকে আমরা আসন্নতম জাতি বলি। আর বিভেদক লক্ষণ হলো কোনো উপজাতি, একটি উপজাতিকে তার সমজাতি অন্যান্য উপজাতি থেকে পৃথক করার যে গুণ, সেই গুণটার নামই হলো বিভেদক লক্ষণ। তারপরে আমরা দেখলাম সঙ্গীয় পদ এবং সংজ্ঞার্থ পদ। সঙ্গীয় পদ, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গীয় পদ বলে। সংজ্ঞার্থ পদ, সংজ্ঞায় যা বলা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে। যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতায় চলে আসছে যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্যগুলোর কথা। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা শব্দের সঞ্চয় বৃদ্ধি করতে পারি, শব্দের মধ্যকার দ্ব্যর্থকতাকে আমরা অপসারণ করতে পারি, শব্দের অস্পষ্টতাকে আমরা দূরীকরণ করতে পারি, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দিতে পারি এবং অপরের মনোভাবকে প্রভাবিত করতে পারি। যৌক্তিক সংজ্ঞা প্রকৃতি, সংজ্ঞা এবং প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করলে এর প্রকৃতি ফুটে আসে। যৌক্তিক সংজ্ঞা হলো সমগ্র জাতর্থের পূর্ণ বিবৃতি। এই যে জাতর্থ, সমগ্র জাতর্থ, এই জাতর্থের পরিপূর্ণ বিবৃতি স্পষ্ট হতে হবে। যৌক্তিক সংজ্ঞা সব সময় পদ সংক্রান্ত প্রক্রিয়া। যৌক্তিক সংজ্ঞা কেবল শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য এবং যৌক্তিক সংজ্ঞা সমীকরণের নির্দেশনা দান করে। প্রাসঙ্গিকতায় আমরা আরেকটা জিনিস দেখি, শব্দের অস্পষ্টতা দূরীকরণ। যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো শব্দের অস্পষ্টতা দূরীকরণ। আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করার সময় শব্দের সঞ্চয় যেমন বৃদ্ধি করি, শব্দের মধ্যকার দ্ব্যর্থকতা দূর করি, একই সাথে আমরা কোনো শব্দের অস্পষ্টতা দূর করে থাকি। একজন বিজ্ঞানী যখন কোনো পদকে, কোনো শব্দকে ব্যাখ্যা করেন, তখন সেই বিজ্ঞানী সেই শব্দের একটা নতুন ব্যাখ্যা দিয়ে থাকেন। এভাবে আমরা সেই পদটায়, সেই শব্দটার একটা নতুন অর্থ খুঁজে পাই। যেমন গতি ব্যাখ্যা করতে গিয়ে পদার্থবিদরা পূর্বে যেভাবে গতির সংজ্ঞা দিয়েছেন, পরবর্তীতে আরো সহজযোগ্য করে বিজ্ঞানীরা গতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনা। আমরা এখন যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য নিয়ে আলোচনা করব। একটা সংজ্ঞা এবং একটা বর্ণনার মধ্যে কি পার্থক্য, কেন আমরা সংজ্ঞাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারলেও বর্ণনাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারি না। সংজ্ঞা কোনো পদের সংজ্ঞা শব্দের সঞ্চয় বৃদ্ধি করে, কিন্তু বর্ণনা সংজ্ঞা শব্দের সঞ্চয় বৃদ্ধি করে, সংজ্ঞা দ্ব্যর্থকতাকে অপসারণ করে, সংজ্ঞা শব্দের অস্পষ্টতাকে দূরীকরণ করে, সংজ্ঞা শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দেয় এবং সংজ্ঞা অন্যের মনোভাবকে প্রভাবিত করতে পারলেও বর্ণনা এই কাজগুলো করতে পারে না।
এই কারণে আমরা যৌক্তিক সংজ্ঞাকে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারি। বর্ণনা হলো একটি লৈকিক প্রক্রিয়া। বর্ণনা স্থান, কাল, পাত্রভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এক এক ব্যক্তি এক একভাবে বর্ণনা দিতে পারেন। যেরকম মানুষের বর্ণনায় কেউ বলতে পারে মানুষ হাসতে ভালোবাসে, মানুষ গান গাইতে ভালোবাসে, মানুষের দুটি পা আছে, মানুষের দুটি চোখ আছে, মানুষ গল্প করতে ভালোবাসে। এটা হলো মানুষ পদের বর্ণনা। কিন্তু যখন আমরা মানুষ পদের সংজ্ঞা দেব, তখন আমাদের মানুষ পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নির্ণয় করে সংজ্ঞা দিতে হবে। আমাদেরকে তখন বলতে হবে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই কারণে সংজ্ঞাকে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারলেও বর্ণনাকে লৈকিক প্রক্রিয়া বলতে পারি। সংজ্ঞা হয় সুস্পষ্ট, কারণ সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলেছি জাতর্থের সমগ্র জাতর্থের পূর্ণ বিবৃতি, এবং এই বিবৃতি হবে স্পষ্ট হবে, এই বিবৃতি স্পষ্ট হবে। সংজ্ঞা কোনো পদের সুস্পষ্ট সুনির্দিষ্ট অর্থ দিতে পারে, কিন্তু বর্ণনা সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বিবৃতি দিতে পারে না। বর্ণনায় অনেক ধরনের ভুল থাকতে পারে। স্থান, কাল, পাত্রভেদে এক এক মানুষের এক এক রকম হতে পারে, মন গড়া হতে পারে, কিন্তু সংজ্ঞা স্থান, কাল, পাত্রভেদে সবসময় একই থাকবে, এবং এখানে মন গড়া কোনো কিছুর স্থান নেই। যখনই আমরা এই ধরনের করব, তখনই সংজ্ঞায় ভুল হবে। সংজ্ঞা আমরা যখন কোনো পদের সংজ্ঞা দেই, তখন আমরা সে পদের সমগ্র জাতর্থ উল্লেখ করি, আসন্নতম জাতি বিভেদক লক্ষণ নির্ণয় করি, সংজ্ঞাকে সে শব্দ থেকে সংজ্ঞাটাকে সুস্পষ্ট করি, বিবৃতিকে স্পষ্ট করি, এবং এটা পদ সংক্রান্ত প্রক্রিয়া হয়। এটা শ্রেণীকরণের নির্দেশনা দান করে, এবং এটা শুধুমাত্র শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু বর্ণনায় আমরা জাতর্থ উল্লেখ করি না। বর্ণনায় উপলক্ষণ, অবান্তর লক্ষণ সবকিছুর উল্লেখ থাকে। সংজ্ঞায় আমরা জাতর্থ উল্লেখ করতে পারলেও উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ উল্লেখ করি না। উপলক্ষণ হলো জাতর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, কিন্তু জাতর্থ না। যেরকম মানুষ পদের জাতর্থ হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, কিন্তু উপলক্ষণ হলো বিচারশীলতা, চিন্তাশীলতা। আর অবান্তর লক্ষণ যেটা জাতর্থও নয় এবং জাতর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয়নি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম যে সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এবং বিভিন্ন যুক্তিবিদরা কিভাবে সংজ্ঞাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি, সংজ্ঞার প্রকৃতি কি, এবং সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য কোথায়। আগামী সপ্তাহে একই সময়ে একই ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলবা, ভালো থাকবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।